আসসালামু আলাইকুম। বিজ্ঞান করার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমরা আজকে ক্লাস 9-10 এর গতি অধ্যায়ের গতির প্রথম সমীকরণ নিয়ে আলোচনা করব। এর আগে আমরা 3টি ক্লাস নিয়েছি। তো তার মধ্যে আমরা বেসিক বিষয়গুলো আলোচনা করেছি গতির আমরা অধ্যায়ের ক্ষেত্রে বিশেষ করে ত্বরণটা আমাদের খুব ইম্পর্টেন্ট। ত্বরণ আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আমরা ত্বরণের সূত্র থেকে বেসিক্যালি গতির প্রথম সূত্রটা কিভাবে নিয়ে আসা যায় সে বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আমরা ত্বরণের যে সূত্রটা দেখেছিলাম সেটা কি বলতো? সেটা ছিল a ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। এখানে এ হচ্ছে ত্বরণ, ইউ হচ্ছে আদিবেগ, ভি হচ্ছে শেষ বেগ, আর টি হচ্ছে সময়। তো এখন আমরা এদিকে লক্ষ্য করো, এই যে টি যেহেতু নিচে ভাগ আছে, এই পাশে আসলে কি হবে? আর গুণ করলে গুণ হয়ে যাবে, তাই না? এটি। সো আমরা বলতে পারি এ টি ইকুয়াল ভি মাইনাস ইউ। অর্থাৎ টি আমাদের নিচে ছিল, টিটা ওই পাশে নিয়ে গিয়ে আমরা কি করছি? গুণ করে দিয়েছি। যেহেতু এই পাশে ভাগ ছিল, ওই পাশে গেলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। অর্থাৎ এটি ইকুয়াল হচ্ছে ভি মাইনাস ইউ, এটা আমরা জানি। এখন লক্ষ্য করো, ভি মাইনাস ইউটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, ভি মাইনাস ইউ ইকুয়াল এটি। এখন আমি এখানে ভি রেখে দিব, মাইনাস ইউটা ওই পাশে গেলে কি হয়ে যাবে? প্লাস ইউ হয়ে যাবে। তাহলে ইউ প্লাস এটি। এটি হচ্ছে গতির প্রথম সমীকরণ। গতির প্রথম সমীকরণ। এখানে তো আমরা জানি ভি কি? শেষ বেগ, ইউ হচ্ছে আদিবেগ, এ হচ্ছে ত্বরণ, টি হচ্ছে সময়। এখন এই যে গতির প্রথম সমীকরণটা পেয়ে গেলাম, আমরা এই গতির প্রথম সমীকরণ থেকে আমরা কি করব? পোস্টমর্টম করব। অর্থাৎ গতির প্রথম সমীকরণটাকে আমরা কেটে কি কি করা যায়, কি কি করা যায় না, সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। তো এখন এদিকে লক্ষ্য করো, এই যে ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে। কি আসতে পারে? একটা এমসিকিউ আসতে পারে। লেখচিত্র বিষয়টা এখানে চলে আসবে। দেখো, এখানে ভি ইকুয়াল ইউ প্লাস এটি তোমাকে বললো, ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এরপরে বলছে ইউ গ্রেটার দেন 0, অর্থাৎ ইউ এর মানটা কি হবে? 0 থেকে 0 থেকে বড় হবে। এই শর্ত সাপেক্ষে নিচের কোন লেখ চিত্রটি সঠিক। ক নাম্বার দিল, এক্স অক্ষ বরাবর আমরা টি দিলাম, ওয়াই অক্ষ বরাবর আমরা ভি দিলাম। এখানে মূল বিন্দুকে আমি একটা সরলরেখা পেলাম। খ বলল এক্স অক্ষ বরাবর আমরা টি দিব, ভি অক্ষ বরাবর আমরা ওয়াই অক্ষ বরাবর ভি দিব, এবং আমরা এখান থেকে একটা সরলরেখা পাবো। না, আমি আর কোনো কিছু দিলাম না, খ এবং খ এই দুটি অপশন রাখলাম। এখন এই ক্ষেত্রে কোনটি সঠিক হবে? আচ্ছা, যারা ক্লাস 9-এ পড়ো, প্রথম আলোচনা তোমরা প্রথম এই লেকচার ভিডিওটি দেখতেছো, এটাকে কোনো ক্লাস করো নাই, তাদের জন্য একটু কঠিন মনে হবে। যারা ক্লাস 10-এ পড়ো অথবা পরীক্ষা দিবা, তাদের জন্য এটা সহজ হবে বলে আমি মনে করি বা আশা করি। এখন দেখো, এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে খ নাম্বার। এখন খ নাম্বার কেন? কারণ আমরা এখানে এই কারণটা আলোচনা করবো, ব্যাখ্যাটা করি। দেখো, এখানে যে জিনিসটা লক্ষ্য করতে হবে যে ভি ইকুয়াল হচ্ছে ইউ প্লাস এটি। এই যে ইউ আছে, ইউটা হচ্ছে 0 হওয়া যাবে না, 0 থেকে বড় হতে হবে। তোমার ইউর মানটা হতে পারে 1, 2, 3, 4, হ্যাঁ, হরেবার। সো এরকম কোন একটা মান হবে, অথবা 0.1 হলেও চলবে, 0 না হলেই হলো। 0.1 অবশ্যই 0 থেকে বড়, 0 হওয়া যাবে না। তাহলে যে বিষয়টা এখানে আসবে সেটা হচ্ছে, লক্ষ্য করো, আমরা এক্স অক্ষ বরাবর আমরা কি দিব? টি দিব, যার এককটা হবে সেকেন্ড। ওয়াই অক্ষ বরাবর আমরা হচ্ছে ভি দিব, যার একক হচ্ছে মিটার পার সেকেন্ড। এখন এদিকে তো এখানে তো মূল বিন্দুগামী, তাই না? 0, অর্থাৎ এদিকে সময়ও 0, এদিকে হচ্ছে বেগও 0। তো যেহেতু 0 হবে না, তার মানে তোমার হচ্ছে ইউ এর মানটা যেহেতু 0 থেকে বড় হবে, এখান থেকে শুরু করলে কি হয়ে যাচ্ছে? সেটা তো ইউ এর মান 0 হয়ে যাচ্ছে। দ্যাটস মিন এখান থেকে শুরু হচ্ছে না, এখান থেকে যে কোনো একটা বিন্দু থেকে আমরা কি হবে? উপরে শুরু হবে। সো এই জন্য হচ্ছে যখন বলে দিবি ইউর মানটা কি বলতো 0 থেকে বড়, তখন আমাদেরকে এই কন্ডিশনটাকে বা আমরা এই ধরনের একটা কি পাবো? গ্রাফ পাবো। যদি আমরা সেটাকে ক্যালকুলেশন করি, তাহলে কি হচ্ছে বলতো? আমাদের হচ্ছে এই এমসিকিউর জন্য খ নাম্বারটা সঠিক। কিন্তু তোমাদেরকে যদি এইভাবে বলে, কি বলে যে এখানে ইউ ইকুয়াল 0, কি বলতো? মানে ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এই সমীকরণের ক্ষেত্রে
ইউর মানটা কি হবে? ইউর মানটা হচ্ছে তোমার 0 হবে। ইউর মানটা কি হবে? 0 হবে। এই শর্ত সাপেক্ষে নিচের কোন লেখচিত্রটি সঠিক হবে? তখন আবার খ হবে না, তখন কি হয়ে যাবে? ক হয়ে যাবে। তখন কি অ্যান্সার হবে বলো তো? অ্যান্সার হচ্ছে ক হবে। কেন ক হলো সেটা একটু লক্ষ্য করি আমরা। লক্ষ্য করো, দেখো এখানে আমাদের কি বলছে? ভি ইকুয়াল হচ্ছে ইউ প্লাস এটি, তাই না? এই তো আমাদের গতির প্রথম সমীকরণ। এখন এখানে যদি কি হয়, ইউর মানটা 0 হয়ে যায়। ইউর মানটা কি হয়ে যায়? 0 হয়ে যায়। দ্যাটস মিন তখন আমাদের বেসিক্যালি কি আসবে? ভি ইকুয়াল এটি এরকম আসতেছে। আর এটার জন্য আমাদের লেখচিত্রটা হবে এক্স অক্ষ বরাবর আমরা কি দিব? সময়, টাইম, এবং ওয়াই অক্ষ বরাবর আমরা দিব বেগ, একক হবে মিটার পার সেকেন্ড। তখন দেখো তো এই যে পয়েন্টটি আছে এটা হচ্ছে মূল বিন্দুগামী। এই বিন্দুতে সময়ও 0 এবং হচ্ছে বেগও 0 হবে। এখন যেহেতু আমাকে কি বলছে ইউর মানটা 0 থেকে শুরু হবে স্থির অবস্থান থেকে, তখন আমরা কি পাবো? এরকম একটা মূল বিন্দুগামী সরলরেখা পাবো। এই জন্য আমাদের এই শর্ত সাপেক্ষে ক নাম্বারটা সঠিক অ্যান্সার বলে গণ্য হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, এগুলো আমরা একটু মুছে দিই। এখন আমরা গতির প্রথম সমীকরণটা কি পেলাম? সেটা হচ্ছে ভি ইকুয়াল ইউ প্লাস এটি। চলো এখানে আমরা আরো আলোচনা করব। ভি ইকুয়াল ইউ প্লাস এটি। যদি যদি ইউ ইকুয়াল 0 হয়, 0 মানে কি বলতো? স্থির অবস্থা। কি অবস্থা? ইউ 0 হলে সেটা হবে স্থির অবস্থা। এখন স্থির অবস্থা যদি হয়ে থাকে তাহলে ভি ইকুয়াল কত? 0 প্লাস এটি। তাহলে ভি ইকুয়াল কি হচ্ছে? এটি। কি পাইলাম আমরা? ভি ইকুয়াল এটি পাইলাম। এখানে আরেকটা কাহিনী। এখন এই যে দেখো ভি ইকুয়াল যে এটি পাইলাম, এই যে এ আছে, এটা ত্বরণ। এই ত্বরণটা যদি কি হয়ে যায়? ফিক্সড হয়ে যায় বা কনস্ট্যান্ট হয়ে যায়, বা বাংলায় বলে সেটা কি বলতো? ধ্রুব বা ধ্রুবক হয়ে যায়, তখন ভি সমানুপাতে কি হয়ে যাবে? টি হয়ে যাবে। অর্থাৎ নির্দিষ্ট ত্বরণের ক্ষেত্রে ত্বরণটা যদি ধ্রুব হয়ে যায় বা কনস্ট্যান্ট বা ফিক্সড হয়ে যায়, তখন বেগের সাথে সময়ের সম্পর্কটা হবে সমানুপাতিক। বেগের সাথে সময়ের সম্পর্ক কেমন হবে? সমানুপাতিক। তো আমরা এখানে বলে দিতে পারি এই কন্ডিশনের ক্ষেত্রে, নির্দিষ্ট ত্বরণের ক্ষেত্রে বলবো, নির্দিষ্ট ত্বরণের ক্ষেত্রে কোন বস্তুর বেগ ওই সময়ের সমানুপাতিক। সমানুপাতিক, ঠিক আছে? নির্দিষ্ট ত্বরণের ক্ষেত্রে ওই সময়ে প্রাপ্ত বেগ, ওই সময়ের বেগ সময়ের সমানুপাতিক, এরকম একটা আসবে। ভি সমানুপাতিক টি, সেটাকে বলবো। এখন সমানুপাতিক এবং ব্যস্তানুপাতিক নিয়ে একটা খুব ইন্টারেস্টিং বিষয় আছে। সমানুপাতিক এবং ব্যস্তানুপাতিক হলে কি হইতো? এখন দেখো ভি সমানুপাতিক টি, যদি টির মানটা বেড়ে যায় তাহলে ভির মানটাও বেড়ে যাবে। টির মানটা যদি কমে যায় তাহলে ভির মানটাও কমে যাবে। বিষয়টা এরকম। অর্থাৎ এই সম্পর্কটা হবে বন্ধুত্বপূর্ণ। কেমন হবে বলতো? বন্ধুত্বপূর্ণ। এটা আবার কেমন কথা? আচ্ছা, কথাটা হচ্ছে এরকম। চিন্তা করো, এটা হচ্ছে আমাদের প্যারেন্টস, পিতামাতা। এটা ধরো যে আমরা, ওকে, দিলাম আমি। আর আমি যদি বা তোমরা যদি কি পাও? এ প্লাস পাও। পরীক্ষায় কি পাও বলতো? এ প্লাস পাও। তাহলে তোমার বাবা মা কি হবে বলতো? তারও কি হবে? তুমি এ প্লাস পেলে তুমি হ্যাপি। তুমি কি হ্যাপি না? তুমি তুমি হ্যাপি হলে তোমার পিতামাতা কি স্যাড হবে? স্যাড হবে না। তোমার পিতামাতাও কি হবে বলতো? হ্যাপি হবে। আচ্ছা, তুমি যদি এ প্লাস না পেয়ে কি পাও? ফেল করো, ঠিক আছে, তাহলে তুমি কি হবে? স্যাড হবা। আশা করি তোমরা ফেল করবা না আমার ক্লাসের লেকচারগুলো দেখলে। সো তোমরা কি হবে বলতো? স্যাড হবা। তো তোমার পিতামাতা কি স্যাড হবে না? অবশ্যই স্যাড হবে। কি হয়ে যাবে? তোমার পিতামাতাও স্যাড হয়ে যাবে। তার মানে ঠিক ভি এবং টি এর মধ্যে সম্পর্কটা একই রকম, যদি ত্বরণটা কি হয়? নির্দিষ্ট হয়। নির্দিষ্ট ত্বরণের ক্ষেত্রে ভি এবং টি তারা পরস্পরে কি হবে বলতো? সমানুপাতিক হবে। অর্থাৎ একটা বেড়ে গেলে আরেকটা অটোমেটিক্যালি বেড়ে যাবে, একটা কমে গেলে আরেকটা অটোমেটিক্যালি কমে যাবে, ঠিক আছে?
সো আমাদেরকে এইভাবে মনে রাখতে হবে। কিন্তু সম্পর্কটা যদি এরকম হইতো, বন্ধুত্বপূর্ণ না হয়ে কেমন বলতো, শত্রুত্বপূর্ণ হইতো। আচ্ছা দেখো, এটাও আমাদের জীবনের সাথে মিলে যাবে। হ্যাঁ, এই আমরা উদাহরণটা দিব, এটা অবশ্যই বাস্তব উদাহরণ। যদিও ভি সমানুপাতিক টি হয়, কিন্তু আমি এখানে জোর করে ধরলাম ভি ব্যস্তানুপাতিক 1/, ব্যস্তানুপাতিক টি, তাই না? অর্থাৎ ভি আমরা সমানুপাতিক সিম্বল বলা হচ্ছে, হ্যাঁ, 1/, টি। ঠিক আছে, এখন এই যে দেখো টিটা কি আছে, ব্যস্তানুপাতিক আকারে আছে না, ভাগ আকারে আছে না? অর্থাৎ এইটা যদি কি করে যায় বলতো, বাড়ে যায়, বাড়লে টি বাড়লে ভিটা অটোমেটিক্যালি কি হবে বলতো, কমে যাবে। ভিটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে, কমে যাবে। আবার টি যদি কমে যাইতো তাহলে ভি অবশ্যই কি যাইতো, বাড়ে যাইতো। ঠিক আছে, মানে এটা বেড়ে যাবে। অর্থাৎ এটা হচ্ছে পাশের বাড়ির আন্টির সাথে তোমার বা আমার রেজাল্টের একটা সম্পর্ক। এখন বলতে পারো এটা কেমন সম্পর্ক? এটা হচ্ছে বেসিক্যালি শত্রুত্বপূর্ণ সম্পর্ক, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে তোমার শত্রুত্বপূর্ণ সম্পর্ক। এখন তোমরা একটা জিনিস লক্ষ্য করো, ধরো তুমি মানে ধরো যে এটা হচ্ছে পাশের বাড়ি আন্টি, ওকে, আমি আন্টিকে এটা বললাম, আর এটা হচ্ছে তুমি, তোমাকে দেবো, তোমাদেরকে বললাম। এখন তোমরা যদি কি পাও, এ প্লাস পাও, তাহলে পাশের বাড়ি আন্টি কি হয়ে যাবে, স্যাড হয়ে যাবে। মানে তুমি তো হ্যাপি, তুমি এ প্লাস পাইছো, তুমি কি হ্যাপি, তাই না? কিন্তু তোমার পাশের বাড়ি আন্টি কি হয়ে যাবে, স্যাড হয়ে যাবে, অমুকের ছেলে এ প্লাস পেয়েছে, তাই না? তো তাদের মধ্যে একটা কষ্ট, একটা ফিল আসবেই। হ্যাঁ, যে হয়তো বা তার ছেলে মেয়ে নিজে এ প্লাস পায়নি বা ফেল করছে, কিন্তু অমুকের ছেলে অমুকের মেয়ে এ প্লাস পাইছে, সেটা সে আসলে সেক্ষেত্রে খুব স্যাড। কিন্তু তুমি যদি আবার কি ফেল করতা, তুমি যদি কি করতা, ফেল করতা, তাহলে তুমি তো স্যাড। কিন্তু তোমার পাশের বাড়ি আন্টি আবার তোমার ফেলের কারণে সে কি হয়ে যাইতো, হ্যাপি হয়ে যাইতো। যাই হোক, অমুকের ছেলে ফেল করছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়ে গেছে। সো যদি কখনো ব্যস্তানুপাতিক সম্পর্ক পাও, তাহলে তুমি মনে করবা যে এটা হচ্ছে পাশের বাড়ির আন্টির মতো, বিষয়টা তোমার পাশের বাড়ির আন্টির মতো হয়ে যাবে। আর তুমি যদি কি পাও, এ প্লাস পাও, মানে সমানুপাতিক আসতো, ব্যস্তানুপাতিক না এসে সমানুপাতিক আসতো, তাহলে সেটা তোমার পিতামাতার সাথে তোমার একটা সম্পর্ক, রাইট? আচ্ছা, মানে সেটা হচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তুমি এ প্লাস পেলে তোমার পিতামাতাও হ্যাপি, তুমিও হ্যাপি। তুমি ফেল করলে, রেজাল্ট খারাপ করলে, তুমিও স্যাড, তোমার পিতামাতাও স্যাড। আবার তুমি যদি এ প্লাস পাও, তাহলে পাশের বাড়ি আন্টি কিন্তু নারাজ হয়ে যাবে, তাই না? তার মানে তিনি স্যাড হয়ে যাবে। আবার তুমি যদি ফেল করো, তাহলে পাশের বাড়ি আন্টি কিন্তু খুব মজা নিবে, ভিতরে ভিতরে খুবই মজা নিবে। তার মানে এটা হচ্ছে শত্রুতাপূর্ণ সম্পর্ক, তাই না? আচ্ছা, সো বুঝতে পারছো? তাহলে আমরা এই যে সমানুপাতিক এবং যে ব্যস্তানুপাতিক যে বিষয়টা আছে, এটা আমরা এখানে ক্লিয়ার করলাম। তাহলে আমরা এখানে ভি সমানুপাতিক কি পাইলাম বলতো, টি পাইলাম। ভি সমানুপাতিক টি কখন, যখন বেসিক্যালি তোমার হচ্ছে ইউর মানটা 0 হবে। ইউর মানটা 0 হয়ে গেলে ভি ইকুয়াল আমরা কি পাচ্ছি, এটি পাচ্ছি। এখন আমরা এটাকে আমরা কি করলাম, এটাকে হচ্ছে আমরা ফিক্সড বা কনস্ট্যান্ট বা ধ্রুবক ধরে নিলাম। ধ্রুবক ধরে নিলে আমরা ভি সমানুপাতিক টি বললাম। অর্থাৎ এখন ভি অথবা টি যে কোনো একটা বললে অপরটা বেড়ে যাবে। যদি টি বাড়ে তাহলে ভি বেড়ে যাবে, টি কমলে ভি কমে যাবে। এটা মনে রাখবা। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি, হ্যাঁ, আমরা যদি একটা এমসিকিউ দিই, লক্ষ্য করো, আমাদের বেসিক গুলো খুব সুন্দর করে ক্লিয়ার করে নিতে হবে। একটা কথা বলি, যারা স্টুডেন্ট, যারা ভিডিওগুলো দেখবা পড়ালেখার পারপাসে, ফিজিক্সের জন্য ভালো রেজাল্ট করার জন্য, তোমরা ইন ফিউচারে ইন্টারে উঠবা, ইন্টারে ভালো রেজাল্ট করার পর তোমরা মনে করো যে মেডিকেলে পরীক্ষা দিতে চাইবা, অথবা কোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাইবা, তাহলে সেখানে তো আমাদের ফিজিক্সের অঙ্কগুলো করতে হবে। তখন কিন্তু তোমাদেরকে কি দিবে না, ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে না। তোমাদের থিঙ্কিং করার চেষ্টা করো, এটাকে তোমার বৃদ্ধি করো, থিঙ্ক করার। যেহেতু তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা না, এত কঠিন কোনো অঙ্ক দিবে না, খুব ইজি একটা অঙ্ক দিবে, বা ওইগুলো তোমাদেরকে ক্যালকুলেটর ব্যবহার করতে আসলে হয় না, প্রয়োজন হয় না, দুই একটা হতে পারে, ম্যাক্সিমামে হয় না। সো সেক্ষেত্রে তোমার যদি বেসিকটা ক্লিয়ার না থাকে, তাহলে তুমি সেই অঙ্কগুলো করতে পারবা না। দেখো, তাহলে আমি একটা এমসিকিউ দিচ্ছি, কিরকম করে হয় দেখো। আমি বললাম নির্দিষ্ট ত্বরণের ক্ষেত্রে, নির্দিষ্ট ত্বরণের ক্ষেত্রে কোনো বস্তুর বেগ কত গুণ হলে সময়
9 গুণ বা 9 গুণ হবে। এটা একটা কোশ্চেন। হ্যাঁ, ক নাম্বার দিল 3 গুণ, খ নাম্বার দিলাম 9 গুণ, গ নাম্বার দিলাম 27 গুণ, ঘ নাম্বার দিলাম 81 মানে 81 গুণ। ঠিক আছে, এইরকম আমরা 4টা অপশন দিলাম। খুবই সিম্পল একটা কোশ্চেন। কোশ্চেনটা কি বলছে, নির্দিষ্ট ত্বরণের ক্ষেত্রে কোন বস্তু বেগ কত গুণ হলে, বেগ কত গুণ হলে তোমার সময়টা 9 গুণ হবে। সময় কি কত গুণ হবে? 9 গুণ হবে। এখন তোমরা অনেকে দুশ্চিন্তায় পড়ে যাবা, এটা আবার কেমন কোশ্চেন, কত গুণ হবে, কিভাবে ক্যালকুলেশন করব, ক্যালকুলেটর বের করবে সবাই? না, আসলে এটা ক্যালকুলেটর বের করতে হবে না। এখানে লক্ষ্য করো, নির্দিষ্ট ত্বরণের ক্ষেত্রে, নির্দিষ্ট ত্বরণের ক্ষেত্রে তার মানে এটা ফিক্সড। কোন বস্তুর বেগ কত গুণ হলে, মানে আসলে ভি ইকুয়াল হোয়াট চাইছে, তাই না? বেগ কত গুণ হলে সময় টির মানটা কত গুণ হবে? 9 গুণ হবে। আচ্ছা, ভি এর সাথে টির একটা সম্পর্ক আছে, আমি বললাম যদি এটা কি হয়ে যায় বলতো, কনস্ট্যান্ট হয়ে যায়, ধ্রুবক হয়ে যায়, তাহলে ভি এর সাথে টি এর একটা কি আছে, সম্পর্ক আছে, সেটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। অর্থাৎ এখানে টি যদি কত গুণ হয়, 9 গুণ হয়, তাহলে ভি কত গুণ হবে? 9 গুণই হবে। ভি সমানুপাতিক কত? 9। টি 9 গুণ হলে ভিও 9 গুণ হবে। এখন তোমরা কিন্তু এটা আরেকভাবে সলভ করতে পারো। থাক, আমি এত কঠিন করে শেখাবো না, এই এতটুকুই মনে রাখতে পারলেই হয়ে যাবে। ওকে, বুঝছো? এইভাবে কোশ্চেন গুলো আসবে। আমি কিন্তু অলমোস্ট এখানে তোমার হচ্ছে 3টি এমসিকিউ দেখা দিয়েছি। সেটা হচ্ছে প্রথম দুইটা হয়েছে ভি ইকুয়াল ইউ প্লাস এইটি, সেক্ষেত্রে ইউর মানটা 0 থেকে বড় হলে কিরকম একটা লেখচিত্র পাবো। দ্বিতীয়টা বললাম যদি ইউর মানটা 0 হয় তখন কিরকম একটা লেখচিত্র পাবো। তৃতীয় হচ্ছে এই যে একটা কোশ্চেন দিলাম, ঠিক আছে, যে নির্দিষ্ট ত্বরণের ক্ষেত্রে কোনো বস্তুর বেগ কত গুণ হলে সময় 9 গুণ হবে। জাস্ট 9 গুণ হলেই হবে, কারণ এইটা 9 হলে পরেরটাও কি হবে? 9 হবে, মানে ভি এবং টি কি বলতো, সমানুপাতিক, এই জন্য। এখন আমি আরেকটা এমসিকিউ দিচ্ছি তোমাদেরকে, লক্ষ্য করো। এখানে প্রচুর এমসিকিউ জানতে হবে, এগুলো বোর্ডের এমসিকিউ, এগুলো ক্যালকুলেটর ব্যবহার করতে হয় না, ইজিলি পারা যায়। এখন তোমাকে বললো নির্দিষ্ট ত্বরণের ক্ষেত্রে কোন বস্তুর বেগ ওই সময়ের ড্যাশ, এখন বলবে ব্যস্তানুপাতিক, খ নাম্বার বলবে বর্গের ব্যস্তানুপাতিক, গ নাম্বার বলবে বর্গমূলের সমানুপাতিক, ঘ নাম্বার বলবে সমানুপাতিক। এই যে 4টা অপশন দিলাম। কয়টা অপশন দিলাম? 4টা অপশন দিলাম। তাহলে কোনটা অ্যান্সার হবে বলতো? আচ্ছা, আমি কিছুক্ষণ আগে এটা হচ্ছে পরিষ্কার করে দিয়েছি যে আসলে কোনটা অ্যান্সার হবে। এখানে বলছে দেখো, নির্দিষ্ট ত্বরণের ক্ষেত্রে ত্বরণটা নির্দিষ্ট থাকবে, ফিক্সড কনস্ট্যান্ট। কোন বস্তুর বেগ, কোন বস্তুর বেগ, বেগ বলতে ভি, ওই সময়ের, মানে ওই সময় বলতে টি, টি এর সাথে সেটা সম্পর্ক কেমন হবে, সেটা কি ব্যস্তানুপাতিক, মানে ভি সমানুপাতিক 1/t, এটা। খ নাম্বার বলছে বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ ভি সমানুপাতিক 1/t², এরকম। তারপর বলছে বর্গমূলের সমানুপাতিক, অর্থাৎ ভি সমানুপাতিক t², এরকম। শেষে বলছে সমানুপাতিক, অর্থাৎ ভি সমানুপাতিক শুধু টি। কোনটা অ্যান্সার? রাইট। আমরা তো দেখলাম যে ভি সমানুপাতিক টি, এটা রাইট, তাই না? তাহলে ঘ নাম্বারটা অ্যান্সার হবে। কেন বলতো? আবার বলতেছি ভি ইকুয়াল ইউ প্লাস এটি, ইউর মানটা যদি 0 হয় তাহলে শুধু এটি, এখন এটা যদি ফিক্সড হয়ে যায় তাহলে ভি সমানুপাতিক টি হয়ে যাবে, যখন এটা কি বলতো ফিক্স বা কনস্ট্যান্ট বা ধ্রুবক। এই তো, এই কথাটাই তো এখানে বলা আছে। সো তোমরা অনেকেই যদি বেসিক গুলো নিয়ে আলোচনা না করো, শুধু যদি সূত্রই জানো যে ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এটা দিয়ে যেগুলো অঙ্ক আসবে সেই অঙ্কগুলো করবো, তাহলে তো এই জিনিসগুলো পারবা না, এই জিনিসগুলো তো একদমই পারবা না। সো পারার জন্য তোমাদের কি করতে হবে? বেসিকে প্রচুর সময় দিতে হবে, বেসিকটা খুব ভালো করে জানতে হবে। ওকে, তাহলে তোমরা খুব ভালো ফলাফল আশা করতে পারো ইনশাআল্লাহ। ওকে, আজকে আমাদের লেকচার এতটুকুই থাকবে। আগামী ক্লাসে আমরা হচ্ছে এই গতির প্রথম সমীকরণ থেকে কিছু আমরা কি করব,
ম্যাথমেটিক্স করবো ইনশাল্লাহ। ওকে, এ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।